আমি বলবো একটা ভয়াবহ অবস্থা। আমি একটা উদাহরণ দিচ্ছি, একেবারে সাম্প্রতিক। এনসিপি যে প্রার্থী ঘোষণা করেছে তাতে 7-8 জন নারী প্রার্থী ছিল। তাদের দলেরই একজন এই নারী প্রার্থীদের নিয়ে আলাদা একটা নিউজ দিয়েছে যে আমাদের দলে ওনারা নারী প্রার্থী বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে। সেইখানে এই নারীরা কিন্তু গণ অভ্যুত্থানে সক্রিয় নারী, যেই দলেরই হোক। এনসিপির রাজনীতি নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু এই নারী প্রার্থীদের বিপক্ষে প্রথম 1 ঘন্টায় মানে যে সবে ঘোষণা হয়েছে প্রার্থী, যেই সব কথা বলা হলো সেগুলো তো সত্য মিথ্যার ব্যাপার না, সেগুলো হলো চরম চরিত্র হনন হলো আর কি। মানে সত্যেরও কাছে নেই, মিথ্যারও কাছে নেই, সেটা হলো তাদের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেল। মানে আমি তো বলবো যে আমি এরকম হলে আমিও দাঁড়িয়ে থাকতে পারতাম না, কিন্তু ওনারা তো নির্বাচন করবেন, এটা আমি অভিনন্দন জানাই যে এরকম প্রচারণার পরে। আসলে গত 16 মাসে আগেও ছিল এটা, ফেসবুক এবং ইউটিউবকে কেন্দ্র করে দেশের ভেতর থেকে এবং বিশেষভাবে দেশের বাইরে থেকে যে ধরনের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বা যাকে পছন্দ করা হয় না ভিন্ন মতাবলম্বীর বিরুদ্ধে যে ক্যাম্পেইন হয়, এইটা আমি বলবো বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, একটা কুৎসিত অবস্থা তৈরি হয়েছে এবং এগুলা বেশ জনপ্রিয় কোট অ্যান্ড কোট। আমাদের কোনো শুভবোধ কাজ করছে না, এটা কোনো দল রুখতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। ইলেকশন কমিশন কিভাবে এটা রুখবে এই ব্যাপারেও আমার সন্দিহান। এই ব্যাপারে আসলে বড় ধরনের উদ্যোগ সরকারকে নিতে হবে। একমাত্র সরকারের হাতে কিছু কারিগরি হাতিয়ার আছে, সেগুলা না নিলে বিশেষ করে সংখ্যালঘু প্রার্থী, নারী প্রার্থী, ছোট দলগুলোর প্রার্থী এবং বিশেষ করে যেগুলা ধর্মভিত্তিক দল নয় সেসব দলের প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু আমি বলবো একটা ব্যাপক সংঘবদ্ধ চরিত্র হনন ফেসবুক কেন্দ্রিক শুরু হয়েছে এবং আরো হবে। এই সংখ্যা উড়িয়ে দেওয়া যায়। এটা বাস্তব। একটা 30 সেকেন্ড যুক্ত করি যে নারীর প্রতি অন্যান্য জাতিগত ধর্মীয় কিংবা লিঙ্গীয় পরিচয়ের মানুষ তা আছেনি, মানে ধরেন আমরা নিজেরা তুমুলভাবে আক্রমণের মুখে, আমি নিজেও আক্রান্ত এবং মানে রাজনৈতিক দলের একেবারে প্রথম সারির নেতৃত্বরা নানাভাবে আক্রান্ত, বিভিন্ন দলের প্রধান নেতৃত্ব। আরেকটি আশঙ্কার জায়গা এটা একটা বাস্তবতা। এখন এইরকম সর্বব্যাপী যখন ক্যাম্পেইন শুরু হয় না, তখন কে কোথায় টেকনোলজি করবে, আমার কাছে এই কারণে মনে হয়েছে যে এখন জনগণকে আমরা আহ্বান জানাতে পারি যে না এইসব বিষয়ে আমি বলবো এগুলো সরকারের দায়িত্ব আছে, সরকারের হাতে কারিগরি উপায় আছে অনেকগুলো, মানে ক্রমাগত এই আইডিগুলা শনাক্ত করে এগুলা বন্ধ করা যায়, এগুলা থামানো যায়। এগুলা কোনো আমি বলবো কারিগরি দিক থেকে এই কালে অন্তত অনেক বড় চ্যালেঞ্জ নয়, কিন্তু এগুলো সম্ভব। আচ্ছা শান্ত, আমি আপনার মন্তব্য শুনতে চাই। এর পাশাপাশি ধর্মের যে একটি ব্যবহার এবার আমরা দেখছি, সেটা তো খুবই মুসলিম সেন্টিমেন্ট নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা তো আমরা কখনোই দেখতে চাই না। আমরা এমনও শুনছি যে আখিরাতে শুধু একটি মার্কায় থাকবে, সেইটাও আমরা শুনছি, এবং জামাতকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, এরকম আমরা বক্তব্য দিতে শুনছি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা কিনা প্রত্যন্ত অঞ্চলে আছেন, ধর্মপ্রাণ মুসলমান মানুষ, তারা কি এরকম কথা শুনে প্রভাবিত হয়ে যেতে পারেন কিনা? খুব দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে এরকম কথা শুনে সাধারণ মানুষরা প্রভাবিত হতে পারে এবং এটার পরিমাণটা খুব ভয়াবহ। যেমন এটা হয় কি, এটা একটা এস্টাবলিশমেন্ট হিসেবে কাজ করে। যেমন জামাত ইসলামী যারা করে বা ইসলামিক দলগুলো যারা করে, ইসলামিক দল করা আমি কোনো নেগেটিভ বা এটাকে কোনোভাবেই আমি খারাপ কিছু দেখি না, কিন্তু এইটা করার পাশাপাশি তার রাজনৈতিক এস্টাবলিশমেন্টের পাশাপাশি তার একটা সামাজিক একটা ধর্মীয় এস্টাবলিশমেন্ট তৈরি হয় সমাজে। তার দলের একজন সমর্থক হয়তো তিনি মসজিদের ইমাম, তার দলের একজন সমর্থক হয়তো এলাকার একটা মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো একটা মানুষের এমনিতেই একটা আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা থাকে তাদের প্রতি, যে ধর্ম পালন করে তার প্রতি। সেই জায়গা থেকে কিন্তু আমরা যারা মধ্যমপন্থী রাজনীতি করছি এটা কিন্তু এমনিতেই একটু পিছিয়ে আছি, কারণ যেই মসজিদের ইমাম বলেন কিংবা মাদ্রাসার প্রধান বলেন, তার প্রতি কিন্তু এলাকার মানুষ এমনিতেই একটু সফট কর্নার থাকে, তাকে একটু ভালোবাসার চোখে দেখে। তিনি যখন প্রচারণা করেন তাতেই কিন্তু একটা প্রভাব পড়ে। তারপরে তারা কেউ যখন এটা গিয়ে বলেন যে আসলে এটাতে ভোট না দিলে, আপনি তো বললেন যে জান্নাতের টিকিট, সেটাও এক ধরনের মানা যায়। যখন উল্টোটা বলেন যেটাতে ভোট না দিলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই যে ভিত্তিটা দেখানো, এবং এটা আমি দেখছি যে আরো একটা ডিফারেন্টলি ধর্মকে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে, আমি একটা ভিডিও আমি দেখেছি যেটা নিউজের মধ্যে, যে একটা বড় দলের, যিনি ধর্মভিত্তিক দল না, কিন্তু সেখানে গিয়ে তিনি কোরআন শরীফে হাত দিয়ে তিনি প্রতিজ্ঞা করাচ্ছেন যেন তার দলেই যেন ভোট দেওয়া হয়, কিংবা হচ্ছে এই ধরনের যে চর্চা,
এই চর্চাগুলো কি তারা নিজেরা কনফিডেন্ট ফিল করে না। তারা হয়তো মুখে মুখে তাদের নেতা নেত্রীরা বলেন যে আমরা আসলে পরিবর্তনের রাজনীতি করতে চাই, আমরা পলিসি ভিত্তিক রাজনীতি করতে চাই, সেবা ভিত্তিক রাজনীতি করতে চাই, কিন্তু তারা এই কথা নিজে এই কথার উপর ঈমান আনেন নাই। তিনি আসলে কনফিডেন্ট ফিল করেন না যে আমার পলিসি দিয়ে আমি মানুষকে কনভিন্স করতে পারবো, আমার পলিসি দিয়ে আসলে মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে। এই জন্য তিনি কি করেন, যেটার সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই, যেটার সাথে এমপি হওয়ার কোনো সম্পৃক্ততা নাই, আপনি আল্লাহর রাস্তায় দাওয়াত দিবেন, এই জন্য তো আপনি মসজিদ ইমাম হিসেবেই দাওয়াত দিতে পারেন, আপনার তো এমপি হওয়ার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলোর সাথে তখন তারা ওই নিজের পলিসি এবং সোশ্যাল যে ক্যাপাবিলিটি, এইটা কনফিডেন্ট ফিল না করতে তিনি ধর্মকে টেনে নিয়ে আসেন। এটা একটা ভয়াবহ ব্যাপার। এবং আগে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করলেন সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে দুই ধরনের মানুষের, আমি আমার বিচারে বলি যে দুই ধরনের মানুষের অ্যাক্টিভিটিটা অনেক বেশি। সেটা হচ্ছে যে যারা বিভিন্ন ধরনের ধর্মীয় সমর্থক, যারা তারা আসলে ধর্মের সমর্থক কিনা জানি না, ওখানে নাম হিসেবে তারা ব্যবহার করেন, এদের একটা বিপুল সমর্থক দেখবেন। এখানে জামাত ইসলামের নাম বারবার শিবিরের নাম আসে। কেন আসে? আমার কাছে মনে হয় যে গত 15-16 বছর যেহেতু তারা প্রকাশ্যে অনেকটা রাজনীতি করতে পারেন নাই, তাদের অনেক নেতাকর্মীদের দায়িত্বই ছিল এই ভেহিকেলটি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা। তাদের এই অভ্যাসটার কারণে তারা এটাকে এখনো চর্চা করছেন। দ্বিতীয় যে জায়গাটা, এখন আওয়ামী লীগের একটা বড় অংশের এখন উপস্থিতি আপনি দেখবেন যে কোনো কিছু জুলাইয়ের পক্ষে আসলে কিংবা জুলাই আন্দোলনে কিছু আসলে দেখবেন যে সেখানে প্রচুর হাহা কিংবা হচ্ছে সেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে। কারণ কি? কারণ এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে হয়তো রাস্তায় চাঁদাবাজি করতো কিংবা নেতার পিছনে মিছিল দিত, এখন তো তিনি আসলে পালিয়ে আছেন, তিনি এই কাজগুলো করতে পারছেন না। ঠিক আছে, কিন্তু আমি এখানে আপনি যেটা বললেন যে সময় কথা বলতে পারেন, এই যে 15 বছর পতিত আওয়ামী লীগের সরকারের সময়ে, তখন হয়তো কেউ ফেক আইডি তৈরি করে কথা বলেছে। আমার কাছে এমনটা মনে হয় না। আমি এমন অনেক কমেন্ট দেখি যে একই কমেন্ট একই ব্যক্তি বারবার করছে এবং সেটাকে খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু বলছি যে ওইটা হয়তো তাদের এই কারণে এই দুই গ্রুপের উপস্থিতিটা বেশি, এই ফেক আইডি বা এই সংখ্যাটা, কিন্তু এটা বলছি না যে এইজন্য তারা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনাদের যে 3 দল যে আপনারা জোট করলেন, এই 3 দলের জোটের রাজনৈতিক ভ্যালুটা কি, মানে মূল্যটা কি, কি জন্য আপনারা করলেন, মানে এই সময় ইলেকশনের আগে? না, আমাদের তো এটা শুধুমাত্র 3 দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম না। আমরা একসময় শুনেছিলাম যে এনসিপির সাথে গণসংহতির একটা জোট হতে পারে, এরকম একটা আওয়াজ ছিল। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে এবং গণসংহতির সাথেও যে কারোর সাথে জোট হতে পারে, এটা তো আলাপ আলোচনার বিষয়। তো আমরা যেটা করেছি এনসিপির জায়গা থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেমন ভ্যালুটাকে, এই প্রশ্নটার একটা মিনিং আছে যে আসলে ভোটের মাঠে এটার কি প্রভাব থাকতে পারে না পারে। আমরা এটা বারবার বলছি যে আমরা যেই জিনিসটা করছি যে বাংলাদেশে দেখবেন যে এখন রাজনীতির 2টা বাইনারি তৈরি হয়ে গেছে, যে জামাত এবং বিএনপির মধ্যে যে বাইনারি তৈরি হয়েছে, এবং এই বাইনারির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলাপও আসলে আর সমাজে এক্সিস্ট করছে না। তা আমরা মনে করছি সমাজ পরিবর্তনের জন্য এবং সংস্কারের পক্ষে যেই রাজনৈতিক দলগুলো যারা আমাদের মতো করে যারা ভাবে, এই দলগুলোকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই, এবং সেটার মূলত এই জোটটা হচ্ছে রাজনৈতিক জোট, এবং সেই রাজনৈতিক জোটটা হয়তো নির্বাচনে একসাথে পারফর্ম করতে পারে, কিন্তু আমরা মনে করছি না যে 3 দলের মধ্যেই থাকবে, এর সাথে আরো অনেকগুলো, মানে ঠিক রাজনৈতিক জোট বলতে যে 2টি জোটের সাথে গেছেন আপনারা, তাদের কোন রাজনৈতিক কারণে, কোন মানে ত্যাগের কারণে বা রাজনৈতিক কোন পজিশনের কারণে আপনি মনে করছেন তাদের সাথে আপনারা এক হলে পরে আপনাদের জন্য ভালো হবে? যদি আপনি একটা উদাহরণ ভালো বলতে, যেমন আমরা এখানে যে 2টি দল হচ্ছে গিয়েছি, আমরা তাদের প্রিভিয়াস কোন ত্যাগের কারণের থেকে বড় কথা হচ্ছে যে তাদের কমিটমেন্টটা কি। আসলে আমাদের এই জোটের কমিটমেন্টটা হচ্ছে যে আমরা বাংলাদেশের আমরা যেই বিষয়গুলো নিয়ে আমাদের এই নির্বাচন বিরোধী আলাপও যেখান থেকে আসে, যেই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত কমিশনে ফাইট করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, এই রাজনৈতিক সমস্ত সংস্কারগুলো তো বাংলাদেশে কমপ্লিট হয়ে যায় নাই, কিংবা এটা হওয়ার বিষয় না 1-2 দিনে বা 1-2 বছরে। এইটার ধারাবাহিক সংগ্রামটা চালাইতে হবে। এখন সেইটা এনসিপি তার এটা একটা এজেন্ডা যে সে এই সংস্কারের সংগ্রামটা সে ধারাবাহিকভাবে চালাবে। এনসিপি কে এক সময় বলা হয়েছে এনসিপি বি টিম, জামাতের বি টিম, এরকম কথা এক সময় বলা হয়েছিল, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, সেটা নিয়ে আপনারা আপত্তিও জানিয়েছেন। এখন আবার অনেকে বলছে কোনো না কোনো দলের একটি বি জোট, সেটার উত্তরে আপনি কি বলবেন? এইটা আমার কাছে মনে হয় যে এটা যার যখন যেভাবে সুবিধা হয়েছে, যেমন দেখবেন যে জামাত দীর্ঘ সময় একটা প্রচারণা চালিয়েছে, এনসিপি 10 সিটে 5 সিটে বিএনপির সাথে বিলীন হয়ে গেছে, এরকম করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমাদের সাথে বিএনপি জামাতের উভয় দলেরই আসন, নির্বাচন, জোট নানা বিষয় নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু কারোর সাথে 10-5 সিট নিয়ে আমাদের কোনো কমিটমেন্ট হয় নাই। আবার বিএনপির পক্ষ থেকে অনেক সময় বিএনপি মানে অ্যাক্টিভিস্ট যারা, তারা বলছেন যে এনসিপি জামাতের বি টিম। বিষয়টা হচ্ছে এটা যখন যাকে যেভাবে কোণঠাসা করার প্রয়োজন হয়, কিন্তু এনসিপি এটা প্রুফ করছে। আচ্ছা, এনসিপি নিশ্চয়ই এটা প্রুফ করবে, যে আমরা অপেক্ষা করব। ধন্যবাদ আপনাকে। আমি আজিজুল বাড়ি হেলাল, আমি আপনার কাছে